BHIC 101 ইউনিট 14 সব ছাত্রছাত্রীদের আমি স্বাগত জানাচ্ছি। আজকের বিষয়টি হলো আলেকজান্ডারস ইনভেশন অফ দ্য নর্থ ওয়েস্ট। অর্থাৎ আপনারা প্রত্যেকেই ছোটবেলা থেকেই দিগ্বিজয়ী বীর আলেকজান্ডারের নাম শুনে এসেছেন এবং এ নিয়ে অনেক সিরিয়ালও হয়েছে এবং ছোটবেলা থেকেই যে কথাটি আপনাদের কানে খুব বেজেছে যে পুরু যখন আলেকজান্ডারের কাছে পরাজিত হলো তখন আলেকজান্ডার তাকে বলেছিলেন যে আপনি কি রকম ধরনের ব্যবহার প্রত্যাশা করেন। তখন রাজা পুরু বলেছিলেন বীরের মতো। এই যে ঘটনাটি এটা যারা ইতিহাস পড়েনি তারাও কিন্তু জানে এবং ছোটবেলা থেকে অনেকের মধ্যেই এই যে কিসের মতন ব্যবহার আশা করো, পুরুর মতন, বীরের মতন। বীর পুরু, পুরু যেমন বীর ছিলেন ঠিক সেই রকম পুরুও সেই বীরের মতোই ব্যবহার আশা করেছিলেন আলেকজান্ডারের কাছে। কে এই আলেকজান্ডার সেই নিয়ে আজকের আলোচনা। তিনি কবে ভারত আক্রমণ করেছিলেন, ভারতের কোন অংশে তিনি তার আধিপত্য প্রতিষ্ঠা করেন এবং সৈন্যবাহিনী নিয়ে অগ্রসর হয়েছিলেন, সেই সময় ভারতবর্ষের রাজনৈতিক, বিশেষ করে উত্তর পশ্চিম ভারতের রাজনৈতিক অবস্থা কি ছিল, কোন কোন রাজা পুরুকে আলেকজান্ডারকে বাধা দিয়েছিলেন, কারা বর্ষতা স্বীকার করেছিলেন, এই আলেকজান্ডারের আক্রমণের ফলাফল কি হয়েছিল এবং আলেকজান্ডার কেন ভারত আক্রমণ করেছিলেন ইত্যাদি বিভিন্ন প্রশ্ন নিয়ে আজকের আলোচনাটি আবর্তিত হবে। এবার আসুন আমরা দেখি এই আলেকজান্ডার কে ছিলেন। আলেকজান্ডার ম্যাসিডনের রাজা ফিলিপের পুত্র ছিলেন। দেখছেন আলেকজান্ডারের ছবিটি, দেখেই মনে হচ্ছে প্রবল পরাক্রমশালী ছিলেন এবং তিনি ছিলেন অকুতোভয়। বিভিন্ন সময়ে প্রতিকূলতাকে বরণ করে নেওয়াই কিন্তু তার একমাত্র একটা আকাঙ্ক্ষা ছিল। এদিকে বাঁদিকে যে ম্যাপটি দেখছেন, মানচিত্রটি, তার মধ্যে দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি আপনাদের যে এই ম্যাসিডন বা ম্যাসিডোনিয়াটি ঠিক কোন জায়গায় অবস্থিত উত্তর পশ্চিম ইউরোপে। এখানে বলছে যে মাউন্ট অলিম্পাস, এই মাউন্ট অলিম্পাসের উত্তরে ম্যাসিডন বা ম্যাসিডোনিয়া অবস্থিত ছিল এবং এইখানে রাজা ফিলিপের পুত্র ছিলেন আলেকজান্ডার। আলেকজান্ডারের পিতা ফিলিপ, তার আকাঙ্ক্ষা ছিল যে তিনি হখামেনীয় বা আকিমেনিডদের জয় করবেন, কিন্তু তিনি 336 খ্রিস্টপূর্বাব্দে হঠাৎই যখন মারা গেলেন তখন আলেকজান্ডারের বয়স মাত্র 22 বছর। তিনি সংকল্প করলেন যে তার পিতার যে আরোগ্য আকাঙ্ক্ষা সেটিকে তিনি বাস্তবে রূপায়িত করবেন এবং এই বাস্তবে রূপায়ণের ক্ষেত্রে তার প্রথম কাজ হলো এই অ্যাকিমেনিড বা হখামেনীয় সাম্রাজ্যকে পর্যুদস্ত করা। এই হখামেনীয় বা অ্যাকিমেনিড, এই অ্যাকিমেনিড রাজবংশের শক্তির সূত্র
সূত্রপাত হয়েছিল, প্রথম যে শক্তিমান রাজা ছিলেন তিনি হচ্ছেন প্রথম দারায়ুস। এই দারায়ুসের সঙ্গে আপনারা ভাবতে পারেন হঠাৎ করে ম্যাসিডোনিয়ান আক্রমণ বলতে গিয়ে ম্যাডাম কেন হঠাৎ আকামেনীয়, মনীষীয় বা অ্যাকিমেনিড আক্রমণের বা ইনভেশনের কথা বলছেন বা সেই সাম্রাজ্যের কথা বলছেন? অবশ্যই যোগাযোগ আছে, কারণ এই ড্যারিয়াস প্রথমে বেহিস্থান লেখ থেকে জানা যাচ্ছে যে এই যে ষোড়শ মহাজনপদ, এই ষোড়শ মহাজনপদের মধ্যে আপনারা আগের দিন আমি গান্ধারের কথা বলেছিলাম, ভারতের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত। এই বেহিস্থান লেখতে গদার বলে শব্দটির উল্লেখ রয়েছে এবং বলা হয়েছে যে এই গদার অঞ্চলটি আকিমেনিড রাজবংশের অন্তর্ভুক্ত হয়েছিল। বিশেষ করে প্রথম দারিয়াসের শাসনকালে এই গদার বা গান্ধারকে তিনি পরাস্ত করেছেন। তাই যদি হয় তাহলে আলেকজান্ডার যখন পণ করলেন যে তিনি এই আকিমেনিড রাজবংশ বা আকিমেনিড শক্তিকে ধ্বংস করবেন, তবে স্বাভাবিকভাবেই কিন্তু তাকে ভারতের উত্তর পশ্চিম সীমান্তে আসতেই হবে, তাকে হানা দিতেই হবে। তো সেই অর্থে কিন্তু ভারতবর্ষ জড়িত হয়ে গেল এই বিজয়ের সঙ্গে। অর্থাৎ আমরা বলবো যে আলেকজান্ডারের এই বিজয়ের ক্ষেত্রে যদি গদার বা গান্ধার যদি আকিমেনিডদের পদানত না হতো, তবে হয়তো আলেকজান্ডারের যে পরিকল্পনা সেটা অন্যরকম হতে পারত। কিন্তু গদার এখানে অধীনস্থ হওয়ার ফলে তিনি ভারতের উত্তর পশ্চিম সীমান্ত আক্রমণ করেছিলেন। আমরা পার্সিপোলিস বলে যে একটা লেখ আছে, সেই লেখ থেকে আমরা জানতে পারছি যে হিদুস বলে একটা শব্দ পাচ্ছি। এই হিদুস এখানে যে হেরোডোটাস, যিনি হিস্টোরিয়া গ্রন্থ রচনা করেছিলেন এবং যাকে ইতিহাসের জনক বলা হয়, তিনি বলছেন এই হিদুস সিন্ধুর এই শব্দটি থেকে উদ্ভূত হয়েছে এবং ইন্দয় বা ইন্ডিয়া দুটি একই শব্দ। প্রখ্যাত ঐতিহাসিক ব্রতেন্দ্রনাথ মুখোপাধ্যায় মনে করেন যে এই হিদুস আর ইন্ডিয়া এক এবং অভিন্ন। তাহলে তাই যদি হয় তাহলে হেরোডোটাস আবার বলেছেন যে এই ইন্দয় বা হিদুস বা ইন্ডিয়া এটি আকিমেনিড শক্তির বিংশতি অর্থাৎ 20তম একটা প্রদেশে পরিণত হয়েছিল। তাহলে আকিমেনিডদের ধ্বংস করতে গেলে সম্পূর্ণভাবে, তাহলে নিশ্চয়ই ভাবে আলেকজান্ডার যদি উত্তর পশ্চিম ভারতে না আসতেন তাহলে তো আকিমেনিড শক্তিটার একটা যে অস্তিত্ব সেটা তো থেকেই যেত। সে কারণে আলেকজান্ডারের সমসাময়িক ছিলেন, এই যে ছবিটা দেখছেন তিনি হচ্ছেন তৃতীয় দারায়ুস।
এই তৃতীয় দারায়ুসকে তিনি গৌগামেলার যুদ্ধে 330 খ্রিস্টপূর্বাব্দে তিনি পরাস্ত করলেন। গৌগামেলার যুদ্ধে পরাস্ত করলেন এবং বলা হয় যে আলেকজান্ডার কেবল এশিয়া মাইনর এবং ইরাককেই জয় করেননি, তিনি ইরানও জয় করেছিলেন। এবার আলেকজান্ডারের লক্ষ্য হলো ভারতবর্ষ এবং এই লক্ষ্যকে বাস্তবে রূপায়িত করতে গিয়ে তিনি হিন্দুকুশ পর্বত পার হয়ে তিনি কাবুলে উপস্থিত হলেন। এ প্রসঙ্গে যে বিষয়টি উল্লেখ করা যায় সেটি হলো যে এই মাত্র আমরা বললাম আলেকজান্ডারের ভারত আক্রমণের উদ্দেশ্য, তার মধ্যে একটা উদ্দেশ্য ছিল আকিমেনিডদের সম্পূর্ণভাবে ধ্বংস করা। দ্বিতীয়টি হলো যে হেরোডোটাস তার গ্রন্থে লিখেছিলেন যে ভারতবর্ষ প্রভূত সম্পদের অধিকারী এক দেশ। একদিকে যেমন সেখানকার রাজাদের প্রভূত সম্পদ রয়েছে, তেমনি সেখানে বনজ সম্পদ, খনিজ সম্পদে পরিপূর্ণ এই দেশ, অর্থাৎ প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। কাজে এই সম্পদশালী দেশকে আক্রমণের একটা আকাঙ্ক্ষা আলেকজান্ডার মনে মনে লালন পালন করছিলেন এবং সেই অর্থে তার সুযোগ এসেই গেল, কারণ গান্ধারটি ছিল আকিমেনিড রাজবংশের অন্তর্ভুক্ত। যদিও তৃতীয় দারায়ুসের পরাজয়ের সঙ্গে সঙ্গে এই গান্ধার এবং নিম্ন সিন্ধু উপত্যকা কিন্তু স্বাধীন হয়ে গিয়েছিল। আর আরেকটি বিষয় ছিল, আলেকজান্ডার কিন্তু অ্যারিস্টটলের প্রিয় শিষ্য ছিলেন। অ্যারিস্টটলের প্রিয় শিষ্য ছিলেন এবং তার মধ্যে একটা নতুনকে জানার একটা ইনকুইজিটিভনেস সব সময় তার মধ্যে কাজ করত। তিনি শুনেছিলেন যে ভারতের পূর্ব প্রান্ত দিয়ে নাকি কাস্পিয়ান সাগর প্রসারিত হয়েছে। এই যে সাগরকে জানা, এইটি তার মধ্যে একটা কাজ করছিল এবং তিনি যখন ভারত আক্রমণ করে ফেলেছেন, অর্থাৎ সেই সময়কালে তার বন্ধু নিয়ারকাসকে কিন্তু তিনি সিন্ধুর মোহনা থেকে ইউফ্রেটিস নদীর মোহনা বরাবর তাকে অনুসন্ধান করতে বলেছিলেন যে তটগুলিতে যে কোথায় সেখানে উপযুক্ত পরিবেশে বন্দর স্থাপন করা যায়। সুতরাং এর থেকে আমরা আলেকজান্ডারের কোন পরিচয় পাচ্ছি? তিনি ছিলেন বীর, তার মধ্যে একটা রুচি, সংস্কৃতি, দৃষ্টিভঙ্গি ছিল, ভূগোল সম্পর্কে, নতুন দেশ সম্পর্কে জানার আকাঙ্ক্ষা ছিল এবং একটি মানবিক হৃদয়ের অধিকারী ছিলেন তিনি। তাই যদি না হতো তবে কিন্তু তিনি গুরুকে ওইভাবে প্রশ্ন করতে পারতেন না, তাকে সেই লিবার্টিটা দেওয়ার সুযোগটুকু তিনি দিতেন না। মানে এটি আলেকজান্ডারের একটি মহৎ গুণ। কিন্তু তার চরিত্রের এই গুণাবলী সম্পর্কে খুব কমই জানতে পেরেছি আমরা। তার এই যে দিগ্বিজয়, সেই সম্পর্কে আমরা যে উৎসগুলি, সেই উৎসগুলির মধ্যে আমরা প্লুটার্ক,
ডিওডোরাস, অ্যারিস্টোবুলাস, জাস্টিন, স্ট্রেবো, কুইন্টাস কার্টিয়াস প্রভৃতি বিভিন্ন ঐতিহাসিকের বিবরণ থেকে যেটুকুন তথ্য সংগ্রহ করা গেছে সেই তথ্যগুলির সাহায্যে আলেকজান্ডারের এই দিগ্বিজয়ের কাহিনী ভারতীয় ঐতিহাসিকরা রচনা করেছে। এর প্রধান কারণ হলো আলেকজান্ডারের দিগ্বিজয় সম্পর্কে সমসাময়িক যে ভারতীয় সাহিত্যে কোনো উল্লেখ নেই। যদি এই গ্রিক ঐতিহাসিকদের তথ্য না পাওয়া যেত তবে আলেকজান্ডারের যে আক্রমণের ইতিবৃত্ত আমাদের সম্পূর্ণ অজানা থেকে যেত। এখন আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করলেন এবং সেইখানে আক্রমণের প্রাক্কালে তিনি কিভাবে তার সৈন্য বাহিনীকে সাজিয়েছিলেন, যে একটি বাইরে থেকে যখন কোনো শত্রু আক্রমণ করে তখন সেই দেশে ঢোকার জন্য তাকে সুচারুভাবে পরিকল্পনা করতে হয়। আলেকজান্ডার করেছিলেন তার এই বাহিনীকে, সৈন্য বাহিনীকে দুটি দলে বিভক্ত করেছিলেন। নিজে স্বয়ং উত্তর কাবুলের পথ ধরে অহিন্দ অভিমুখে যাত্রা করেন এবং আরেকটি তার দ্বিতীয় বাহিনীকে তিনি তার সেনাপতি হেফেস্টিয়ন ও পারডিকাসের নেতৃত্বাধীনে খাইবার গিরিপথের মধ্য দিয়ে রওনা করিয়ে দেন। এই খাইবার গিরিপথ ধরে এই দ্বিতীয় বাহিনী পেশোয়ার সমতল ভূমিতে তারা প্রবেশ করে এবং প্রবেশ করার পর আলেকজান্ডারের বাহিনী এবং অর্থাৎ প্রথম ও দ্বিতীয় বাহিনী তারা সংযুক্ত হয়ে একে একে তাদের এই আক্রমণ যে কার্যক্রম তাকে তারা পরিচালিত করেছিলেন। এখন প্রশ্ন হলো, হঠাৎ একজন বিদেশি শত্রু বাইরে থেকে ঢুকে পড়লো ভারতবর্ষের উত্তর পশ্চিম দিকে, কিন্তু সেই সময় তো ওই জায়গাটা ফাঁকা ছিল না এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই সময় কিন্তু অসংখ্য জনপদ ছিল, কিন্তু আলেকজান্ডার কিন্তু গাঙ্গেয় অববাহিকাতে প্রবেশ করেননি। তার যে আক্রমণের যে আমরা যা রূপরেখা দেখেছি সেটি কিন্তু উত্তর পশ্চিম ভারতেই সীমাবদ্ধ ছিল। মানে উত্তর পশ্চিম ভারতের কি পরিস্থিতি ছিল যার জন্য আলেকজান্ডার সহজে সেখানে প্রবেশ করলেন? এই প্রসঙ্গে একটি কথা অবশ্যই বলা দরকার, সেটি হচ্ছে দেখুন এই উত্তর পশ্চিম ভারত কিন্তু ভারতের সীমান্তবর্তী অঞ্চল। আপনারা যদি ভারতের ইতিহাস ভালোভাবে পর্যালোচনা করে থাকেন, অতীত এবং বর্তমান সামগ্রিকভাবে যদি দেখেন তাহলে দেখবেন যে বারে বারে, কারণ এই দিকে হচ্ছে দূরতিক্রম্য হিমালয়, সেখান থেকে অতিক্রম করে ভারতে প্রবেশ করাটা খুব অসুবিধাজনক। সেই কারণে যারাই ভারতবর্ষ বিদেশি শত্রু আক্রমণ করেছে তারা কিন্তু এই উত্তর পশ্চিম যে গিরিপথগুলো ধরে তারা কিন্তু ভারতবর্ষের ভেতরে প্রবেশ করেছে। সেটা আমরা কিন্তু পরবর্তী ইতিহাস যদি দেখি, সেখানে আমরা যদি ইন্দো গ্রিক দেখি, আমরা যদি শক দেখি, রুন দেখি, সব ক্ষেত্রেই কিন্তু একই ব্যাপার। আর কেন এই গিরিপথগুলো দিয়ে প্রবেশ করা যেত? কারণ যখন শীতকাল থাকতো তখন একদম বরফে আবৃত থাকতো, কিন্তু যখনই বরফ
চলে যেত তখনই সেই পথগুলো দিয়ে ভারতবর্ষে প্রবেশের সুবিধাটা অত্যন্ত বেশি ছিল। আপনারা যদি কার্গিল যে যুদ্ধ হয়েছিল তার কথা ধরেন, সেখানেও কিন্তু সেই একই ব্যাপার। তখন প্রচন্ড বরফ পড়েছিল কার্গিল অঞ্চলে, কাশ্মীরের এই কার্গিল অঞ্চলে। তখন সৈন্যরা নেমে এসেছিল, কারণ এটাই একটা কাস্টমারি যে যখন খুব বরফ পড়বে তখন দু দেশের সৈন্যরা নেমে। তো ভারতীয় সৈন্য যখন নেমে এসেছিল সেই সুযোগে কিন্তু পাকিস্তানি হানাদাররা ওই অঞ্চলে প্রবেশ করে। মানে আমি এত কথা বলছি এই কারণে আপনাদের বোঝানোর জন্য যে আলেকজান্ডার কিভাবে ইজিলি সেই অঞ্চল দিয়ে প্রবেশ করছিল। আর তাছাড়া একটা কথা ইতিহাস পড়াতে গিয়ে বারে বারে বলেছি, ভারতবর্ষের রাজশক্তি কোনোদিনই কিন্তু ঐক্যবদ্ধ ছিল না। তারা সব সময় নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত থাকতো এবং সেই কারণে যখন বহিঃশত্রু তাদের দরজায় কড়া নাড়ত তখন তারা দিশেহারা হয়ে যেত। একই অবস্থা কিন্তু এই সময়ে ঘটেছিল। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য একটা রেফারেন্স দিয়েছি যে ভারতবর্ষে উত্তর পশ্চিম দিক সেই সময় কত ছোট ছোট উপজাতি এবং রাজতান্ত্রিক শক্তি দ্বারা অধিকৃত ছিল। এর মধ্যে আসপাসিয়ান, বুরিয়ান, আসকামিজ, নিসা, ফিউক্যালাইটিস, ট্যাক্সিরা অর্থাৎ তক্ষশিলা, আরসাকেস, আবিসারেস এবং জ্যেষ্ঠ পুরু, ব্লকানোই, গ্যান্ডারিস, আদ্রাইস্টাই, কাথাইওস, সোফুটেস, ফেগেলাস, সিবয়, আগালাসগয়, অক্সিড্রোকিমালয়, অ্যাবাস্টেনয়, স্ট্যাথয়, সাডয়, সোড্রাই, ম্যাক্সানয়, মুসিকানো, সক্সিকানো, সাম্বোস, প্যাটালি। অর্থাৎ আপনারা দেখছেন যে 28টি ছোট ছোট রাজ্য ওই সময় ছিল। তাহলে এই যে রাজ্যগুলি যদি ঐক্যবদ্ধ হতো তবে কি তারা আলেকজান্ডারকে পর্যুদস্ত করতে পারত না? তারা তা করেনি। সেই ডিসইউনিটি বা অনৈক্যের সুযোগ আলেকজান্ডার নিয়েছিলেন এবং তিনি এক্ষুনি যে বললাম তার বাহিনী কিভাবে তিনি তাকে বিন্যাস করে তিনি ভারতে তিনি প্রবেশ করেছিলেন, উত্তর পশ্চিম ভারতে। তা এই যে দ্বিতীয় বাহিনী তারা যখন পেশোয়ারের সমতল ভূমিতে উপস্থিত হলো তখন সেখানে প্রথমে তাদের বাধা দিল অষ্টকেনই বা অষ্টম এবং তার রাজা ছিলেন অ্যাসাটেস। তো তিনি প্রচন্ড প্রতিরোধ তৈরি করেও তিনি পরাজিত এবং নিহত হলেন। তার রাজধানী পুষ্কলাবতী তাদের এই ম্যাসিডোনিয়ানদের পদানত। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আলেকজান্ডারকেও একইভাবে তিনি যখন এই কাবুলের পথ ধরে অহিন্দ অভিমুখে যখন রওনা দিলেন সেখানে তিনি একে একে বিভিন্ন শক্তির তাকে পর্যুদস্ত করার চেষ্টা করেছি। তার মধ্যে আমরা প্রথমেই আমরা দেখব অশ্বায়ন বা উত্তর কাবুল এবং তারপরেই অশ্বকায়ন। অশ্বায়ন এবং অশ্বকায়ন উভয়ই পরাজিত হয়েছিল। সবথেকে যেটা বিষয়টি হলো এই অশ্বকায়নে যে রানী
তিনিও কিন্তু আপনারা দেখুন যে অশ্বপায়নেও যে রানী এবং রাজকুমারী তারা কিন্তু উভয়েই তাকে বাধা দিয়েছিলেন, কিন্তু এই বাধা শীঘ্রই ভেঙে গেল এবং সেটি এই অশ্বপায়ন তার পদানত হল। এরপর নেক্সট যে রাজ্যটি তিনি জয় করলেন সেটি হচ্ছে নিসা প্রজাতন্ত্র। এই নিসা প্রজাতন্ত্র তার পদানত হলো। এরপর তিনি অগ্রসর হয়ে পুষ্কলাবতীতে পদার্পণ করলেন এবং সেখানে একটা সৈন্য ছাউনি তৈরি করলেন। পরে তিনি বরণ নামক একটি দুর্ভেদ্য দুর্গ জয় করলেন। দুর্ভেদ্য দুর্গ জয় করে সেখানেও একটা ছাউনি তৈরি করলেন। কেন সেখানে সৈন্যাবাস বা সৈন্য ছাউনি তৈরি করছেন? কারণ এই যে এক নাগারে সৈন্যরা যাচ্ছে বা এই যে যারা সেনাপতি তারা যে অগ্রসর হচ্ছে, কোথাও না কোথাও একটু বিশ্রামের প্রয়োজন, সেই কারণে তিনি পুষ্কলাবতী ও বরণে তিনি সৈন্য ছাউনি তৈরি করছেন বা সৈন্যাবাস তৈরি করছেন। এরপরে তিনি যখন অহিন্দে গমন করলেন, অহিন্দে তখন তার জন্য অপেক্ষা করছিল তার দুই সেনাপতি হেফেস্টিয়ন ও পারডিকাস। এবার দুটো বাহিনী এক হয়ে গেল। এতক্ষণ পর্যন্ত আলাদা আলাদা পৃথকভাবে তারা আক্রমণ করছিল, কিন্তু দুটো বাহিনী একত্রে এবার সিন্ধু নদ অতিক্রম করে তক্ষশিলাতে উপস্থিত। এই তক্ষশিলাকে কে রাজত্ব করতেন? না, তক্ষশিলাকে রাজত্ব করতেন রাজা অম্বি। বৃদ্ধ তক্ষশিলা রাজ তিনি তার মৃত্যুর পর তার পুত্র অম্বি সিংহাসনে বসেছেন এবং এই অম্বির পরামর্শে কিন্তু অনেক আগেই তক্ষশিলা রাজ তিনি আলেকজান্ডারের কাছে তার বশ্যতা স্বীকারের আমন্ত্রণ পাঠিয়েছিলেন। বলা হয় যে ভারতের ইতিহাসে এই হলো বিশ্বাসঘাতকতার প্রথম নিদর্শন। ঠিক একইভাবে আমরা আর কোনটা প্রথম নিদর্শন দেখতে পাচ্ছি যে যে অশ্বপায়নে যখন রানী তিনি যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছেন, সেইটা যে একটা ভারতের ইতিহাসে একটা চূড়ান্তকারী নিদর্শন। কারণ এর পরবর্তী পর্যায়ে বহু নারী তারা যুদ্ধের নেতৃত্ব করেছে। আমরা যদি আধুনিক ভারতের ইতিহাসে দেখি তবে আমরা কি দেখব যে সেখানে আমরা ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের কথা পাচ্ছি। আমরা যদি আকবরের সময় ফিরে যাই সেখানে রানী দুর্গাবতীর কথা পাচ্ছি। আমরা যে মুঘল পরবর্তী যুগে হোলকার বংশীয় রানী অহল্যাবাঈয়ের নাম পাচ্ছি, ঠিক একইভাবে এই অশ্বপায়ন বংশের যে রানী তিনিও কিন্তু এই রানীর নাম আপনারা অশ্বপায়নদের কথা, এই অশ্বপায়নদের রাজধানী ছিল মাসাবা, এই রানীর নাম আপনারা এই লিস্টের মধ্যে আপনারা দেখতে পাবেন। মানে এই দুটো একটা দিক সূচক সৃষ্টি করেছিল। তা তিনি যখন যাচ্ছেন ওখানে প্রবেশ করলেন, অম্বি তাকে সাদরে বরণ করলেন এবং সেখানে একটা আলেকজান্ডার একটা দরবার একটা করলেন এবং অনেক রাজা সেখানে আমন্ত্রিত হয়েছিল। তার মধ্যে অভিসারের রাজাও সেখানে এসে তাকে তার প্রতি বশ্যতা স্বীকারের কথা তিনি স্বীকার করে নিয়েছিলেন। কিন্তু ব্যতিক্রম ছিলেন রাজা পুরু। এই পুরু কোথায় রাজত্ব করতেন? না, ঝেলাম এবং চেনাব অর্থাৎ বিতস্তা এবং চন্দ্রভাগার মধ্যবর্তী অঞ্চলে।
তো এই বিতস্তা এবং চন্দ্রভাগার মধ্যবর্তী অঞ্চলে পুরুর সঙ্গে আলেকজান্ডারের সম্মুখ একটা যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে যদিও পুরু প্রচুর সৈন্য সামন্ত নিয়ে তিনি তাকে পরাস্ত করেছিলেন, কিন্তু করারি প্রান্তরে পুরু পরাজিত হলেন, কারণ তার হস্তি, তার পদাতিক বাহিনী, তারা কেউই সেইভাবে তারা তাদের বীরত্ব প্রদর্শন করতে পারেনি। এরপরে পুরু পরাজিত হওয়ার পর তাকে যখন আলেকজান্ডারের সামনে নিয়ে আসা হলো, ছবিটা দেখছেন আপনারা, আলেকজান্ডার বসে আছে, পুরু দাঁড়িয়ে আছেন। আলেকজান্ডার যেন প্রশ্ন করছেন, আপনি কিসের মতো, মানে কার মতন আপনি, আমি আপনার সঙ্গে আমি কিসের মতো, কার মতন আমি ব্যবহার করব? পুরু তখন একটু না ভয় পেয়ে বলছেন, বীরের মতো। এবং এতে আলেকজান্ডার ভীষণ প্রীত হয়েছিলেন এবং তিনি মুগ্ধ হয়েছিলেন পুরুর বীরত্বে, এবং এতখানি মুগ্ধ হয়েছিলেন যে তিনি তার যে প্রিয় অশ্ব, সেই অশ্বের নামানুসারে সেখানে বুকাফেলা বলে একটি নগর স্থাপন করেছিলেন। ঐতিহাসিক যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় তিনি বলছেন যে আলেকজান্ডার এটার স্মারক সূচক একটি মুদ্রা ইস্যু করেছিলেন পুরুর এই বীরত্বকে স্মরণ করে রাখার জন্য। এই মুদ্রার একটা দিক অর্থাৎ রিভার্সটা, কোন ভাগটা আমি এখানে দেখিয়েছি। মুখ্য ভাগে শিরস্ত্রাণ পরিহিত একজন রাজপুরুষ, তিনি নিঃসন্দেহে আলেকজান্ডার, এবং গৌণ ভাগে দেখা যাচ্ছে হাতির ওপর মাহুত বসে আছে এবং একজন রাজপুরুষ উল্টো দিকে ফিরে যে তার পেছনে ধাবমানকারী অশ্বারোহীকে তিনি আক্রমণ করার চেষ্টা করছেন, এবং সেই অশ্বারোহীও হস্তির গায়ে সেই তার বল্লমটি বিধিয়ে দিচ্ছেন। তো এই যে অর্থাৎ আলেকজান্ডার এতখানি পুরুর দ্বারা তিনি মুগ্ধ হয়েছিলেন। তো যাই হোক, তা আলেকজান্ডার তিনি পুরুকে পরাস্ত করে, পুরুকে পরাস্ত মানে পুরুর সঙ্গে তার একটা ফ্রেন্ডলি রিলেশন তৈরি, যে এবং পরবর্তী পর্যায়ে, কারণ আলেকজান্ডার বুঝেছিলেন, আলেকজান্ডার তো ভীষণ ডিপ্লোম্যাটিক ছিলেন, তিনি বুঝেছিলেন যে ভারতবর্ষে যদি তার সাম্রাজ্যকে অক্ষুণ্ণ রাখতে হয়, তাহলে পুরুর মতন একজন বীর এবং মহানুভব ব্যক্তিকে আমার প্রয়োজন। তো পরবর্তীকালে পুরু তাকে অনেক সাহায্য করেছিলেন এবং আলেকজান্ডারও তাকে বেশ কিছু রাজ্য তাকে আউট অফ ফ্রেন্ডশিপ তাকে প্রত্যার্পণ, তাকে অর্পণ করেছিলেন। কিন্তু এরপরে যখন তারা এরপরে বিতস্তা এবং চন্দ্রভাগার সঙ্গমে উপনীত হলেন। এখন প্রশ্ন যে এই যে আলেকজান্ডার পুরুর সঙ্গে যুদ্ধ হয়েছিল করারি প্রান্তরে, এরপরে আলেকজান্ডার আরো কিছু কিছু রাজ্যকে জয় করেছিল, তার মধ্যে গ্লৌকনিকে রাজ্য, কনিষ্ঠ পুরুর রাজ্য। এই যে গ্লৌকনিকে তাকে যথেষ্ট তাকে বাধা দিয়েছিল, কিন্তু পরাস্ত হয়, আর কনিষ্ঠ পুরু নিজের রাজ্য ছেড়ে দিয়ে, চন্দ্রভাগার তীরে নিজের রাজ্য ছেড়ে দিয়ে তিনি মগধ রাজ্যের শরণাপন্ন হয়েছিলেন। এরপর অদৃষ্ট প্রজাতন্ত্র এবং কঠ উপজাতিদেরও তিনি পরাস্ত করেন, করে বিপাশা নদীর তটে উপস্থিত হন। আলেকজান্ডারের আকাঙ্ক্ষা ছিল যে তিনি বিপাশা নদীকে অতিক্রম করবেন, কিন্তু তার সৈন্যরা কোনো
এই আর এগোতে অগ্রসর হতে চাইল না। কারণ না দীর্ঘ বছর তারা স্বদেশ থেকে দূরে থেকে তারা রণক্লান্ত এবং তাদের অনেক যে সহযোদ্ধা তারা মৃত্যুবরণ করেছেন, তাই তারা আর যুদ্ধ করতে চাইল না, তারা দেশে ফিরতে চাইল। আলেকজান্ডার অনেক বুঝিয়েছিলেন, কিন্তু তিনি শেষ পর্যন্ত তাদের কাছে তিনি নতি স্বীকার করেন। আর আরেকটি বিষয় ছিল যে তারা শুনেছিল মগধরাজ যে অ্যাগ্রামেস তার প্রবল পরাক্রমের কথা। নন্দ বংশীয় রাজার এই প্রবল পরাক্রমের কথা শুনে তারা ভীত হয়েছিল। কারণ একদিকে যে এই পুরুর যে রণহস্তির কাছেই তারা যুদ্ধ করতে করতে কিছুটা ক্লান্ত হয়ে পড়ে, সেখানে যে নন্দরাজের যে সৈন্য সংখ্যা অনেক, কাজেই তারা আর যেতে চাইল না। আরেকটি কথাও ঐতিহাসিকেরা বলেন যে গাঙ্গেয় অববাহিকায় আক্রমণ না করা বা অগ্রসর না হওয়ার আরেকটি কারণ হলো যে আলেকজান্ডারের মুখ্য উদ্দেশ্য ছিলই যে একেবারে শক্তিকে পরাস্ত করা, এবং সেই শক্তিকে পরাস্ত করতে গিয়ে তিনি তো উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু অংশ তিনি জয় করে নিয়েছেন। সেই কারণে তিনি আর অগ্রসর হতে চাইলেন না, বা সৈন্যরা যখন চাইল না, তখন তিনিও তাদের সিদ্ধান্ত মেনে নিয়ে তিনি প্রত্যাবর্তনের কথা তিনি স্থির করলেন। এবং এইবার শুরু হলো তার প্রত্যাবর্তন জার্নি। এইখানে যে ম্যাপটা দেখিয়েছি, সেখানে আলেকজান্ডার যে আক্রমণ করেছিলেন তার রূপ, এবং এইখানে সিন্ধু নদ এবং তার যে ট্রিবিউটারিজ গুলো, সেখানে বিতস্তা, বিপাশা, চন্দ্রভাগা প্রভৃতি নদীগুলি যে কতখানি গুরুত্ব ছিল তার কথা এখানে বলা হয়েছে। এবং অনেক অনেক শক্তি তারা এই নদীর তটেই তাদের রাজ্য ছিল। মানে এই যে ভারতবর্ষের আক্রমণের ক্ষেত্রে আলেকজান্ডারের এই নদীগুলিরও কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে, বিশেষ করে সিন্ধু এবং তার যে শাখা নদী। এরপরে আলেকজান্ডার স্বদেশে প্রত্যাবর্তন কথা যখন স্থির করলেন, আপনারা দেখছেন এই স্লাইডে প্রত্যাবর্তন অভিযান। প্রথমে তিনি বিতস্তা চন্দ্রভাগার যে মিলন স্থল সেখানে উপস্থিত হলেন। এবার তিনি যখন প্রত্যাবর্তন যে করছেন, জার্নিটা শুরু হলো অভিযান, সেই সময়ও তিনি বেশ কিছু শক্তিকে পরাজিত করেছিলেন। তার মধ্যে মালব, উদ্রক এবং অর্জুনায়ন উপজাতি কিন্তু উপজাতির সামনে তাকে যথেষ্ট বেগ পেতে হয়েছিল। এই অর্জুনায়নরা তাকে এত বাধা দিয়েছিল, এবং তারা যখন দেখলো যে তারা পারবে না আলেকজান্ডারের সঙ্গে, তখন দলে দলে তারা আত্মসমর্পণ না করে তারা আগুনে তারা প্রাণ বিসর্জন দেয়। এরপরে সিন্ধু নদ অঞ্চলের আর যে যে শক্তিগুলি তার পদানত হয়েছিল, তার মধ্যে অম্বষ্ট, ক্ষত্রিয়, ও মুশিক, তাদের পরাজিত করে আলেকজান্ডার রাজা পর্টিকেনসকেও পরাস্ত করেন এবং বালুচিস্তানের পথ ধরে স্বদেশাভিমুখে যাত্রা করেন। কিন্তু দুঃখের বিষয় যে তিনি কিন্তু আর তার দেশে ফিরতে পারেননি, এবং নিদারুণভাবে অসুস্থ হয়ে 323 খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনে তার মৃত্যু হয়।
এই হলো আলেকজান্ডারের দিগ্বিজয়ের ইতিবৃত্ত। এবার আলেকজান্ডার কি কেবলই দিগ্বিজয়ী ছিলেন? শুধু একটা দিগ্বিজয়ের জন্যই দিগ্বিজয় করেছিলেন? এ প্রসঙ্গে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে। কেউ কেউ বলেছেন যে আলেকজান্ডার দিগ্বিজয়ী এই একটা খেতাব অর্জন করার একটা আকাঙ্ক্ষা, স্বপ্ন তার ছিল। সেই জন্য তিনি এশিয়া মাইনর, তিনি ইরাক, ইরান প্রভৃতি বিভিন্ন জায়গা এবং ভারতবর্ষের এই প্রান্তগুলো তিনি জয় করেছিলেন। কিন্তু আবার অনেক ঐতিহাসিক মনে করেন যে না, কেবলমাত্র জয়ের আকাঙ্ক্ষায় বা লুট করার আকাঙ্ক্ষায় কিন্তু তিনি এই রাজ্যগুলো জয় করেননি। যেখানেই গেছেন সেখানে কিন্তু তিনি তার শাসনকর্তাকে সেখানে উপদিষ্ট করেছেন যে সেই অঞ্চলের প্রজাদের তাতে প্রশাসনটি ঠিক মতন দেখাশোনা করা। মোটামুটি ভাবে 7টি প্রদেশে বিভাজিত ছিল, যেটা পরবর্তীকালে যে আলেকজান্ডারের মৃত্যুর পর ওটা 20টি প্রদেশে দাঁড়িয়েছে। আমরা এই প্রদেশ কথায় আমরা অ্যাকিমেনিডদের কথায় আসি। অ্যাকিমেনিডরা এই প্রদেশকে সাত্রাপি বলতো এবং যারা এই প্রদেশে শাসন করত তাদেরকে তারা সাত্রাপ বা ক্ষত্রপ। যা হোক, তিনি 7টি ভাগে ভাগ করলেন। উচ্চ কাবুল তার শাসনকর্তা হিসাবে প্রথমে তিনি টাইরিসপিসকে নিযুক্ত করেন, এরপরে পরবর্তী পর্যায়ে অক্সিয়ার্টিসকে নিযুক্ত করেন। নিম্ন কাবুলে নিকানর, সিন্ধুতে পাইথন, দক্ষিণ পাঞ্জাবে ফিলিপ্পাস, এরা প্রত্যেকেই তার সহযোগী যোদ্ধা ছিলেন এবং তাদের মধ্যে যে যুদ্ধে মনোবৃত্তি এবং বিচক্ষণতা দেখেছিলেন বলেই তিনি তাদেরকে শাসনকর্তা হিসাবে নিযুক্ত করেন। আর রাজা অম্ভি, কুরু এবং অধিসার, তাদের মধ্যেও তিনি কিছু কিছু অঞ্চলকে ভাগ করে দিয়েছিলেন। অম্ভিকে তিনি দায়িত্ব দিয়েছিলেন সিন্ধু ও বিতস্তার মধ্যবর্তী অঞ্চল। রাজা কুরুকে তিনি বিতস্তা ও বিপাশার মধ্যবর্তী অঞ্চলের শাসনের দায়িত্ব দিয়েছিলেন। আর অভিসার রাজকে তিনি দায়িত্ব দিয়েছিলেন অভিসার ও তার সন্নিহিত অঞ্চলকে শাসন করা। কিন্তু ঐতিহাসিকরা মনে করেন যে আলেকজান্ডারের এই প্রশাসনিক ব্যবস্থার কোনো ফার রিচিং ইফেক্ট দেখা যায়নি, কারণ তিনি জীবিত থাকতেই সেখানে বিভিন্ন বিদ্রোহ শুরু হয় এবং একে একে আমরা আলেকজান্ডারের পরে দেখতে পাই যে এই যে শাসনকর্তারা তারা ম্যাসিডনের থেকে তারা পৃথক হয়ে গিয়েছিল। তো সেই ক্ষেত্রে ধীরে ধীরে এই যে তার সমসাময়িক যেসব শাসনকর্তারা ছিল তারা কিন্তু যখন এই ধরনের ষড়যন্ত্র বা বিদ্রোহ শুরু হলো, অনেকে মারা গেলেন এবং কেউ কেউ দেশে ফিরে গেলেন। তারপরে তারা আর এই দেশে ফিরে আসেনি। এই যে আলেকজান্ডারের এই অভিযান, এই অভিযানের কথা আলোচনা করতে গিয়ে যে এক্ষুনি বললাম যে সুদূর প্রসারী কোনো প্রশাসনিক আমরা কোনো গুরুত্ব দেখতে পাচ্ছি না। সেই প্রসঙ্গে কথা আসে যে তার একটা ফলাফলটা কি হয়েছিল, সাফল্য, ব্যর্থতা, এগুলো কি ছিল আলেকজান্ডারের যে আক্রমণ। প্রথম যেটা এ প্রসঙ্গে একটু ভিন্ন কথা বলেছেন ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ। তিনি আলেকজান্ডারের এই বিজয়কে প্রশংসা করে বলছেন
যে আলেকজান্ডার এই বিজয়ের প্রত্যেকটি সন তারিখ লিপিবদ্ধ আছে এবং সেটিকে তিনি ভারতীয় ইতিহাস রচনার ক্ষেত্রে একটা স্তম্ভ বলে মনে করছেন। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তার মতে যে আলেকজান্ডারের সৈন্যবাহিনীর মধ্যে যে ডিসিপ্লিন ছিল, যে তাদের মধ্যে যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলা বোধ পরবর্তী ভারতকে এবং সমসাময়িক যে রাজাদেরকে শিখিয়েছিল কি করে সামরিক ক্ষেত্রে যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে কি করে শৃঙ্খলা পরায়ণ হতে হয়, সৈন্য বাহিনীকে কি করে বিন্যাস করতে। কিন্তু যারা এর বিরুদ্ধতা করছেন এই মধ্যে, তাদের বক্তব্য যে সত্যই কি আলেকজান্ডারের সামরিক সাফল্য সেরকম প্রশংসনীয় ছিল, কারণ তিনি তো কেবল উত্তর পশ্চিম ভারতেই তার যে বিজয়কে সীমাবদ্ধ রেখেছিলেন এবং এই সামান্য জায়গাটুকু তাদের মতে বিজয় করতেই তার 2.5 বছর লেগে গিয়েছিল। শুধু তাই না, যাদেরকে তিনি পরাস্ত করেছিলেন তারা কিন্তু সেইভাবে শক্তিমান রাজ্য ছিল না এবং যে মগধের মতন শক্তিশালী সাম্রাজ্যের মুখোমুখি তাকে হতে হয়নি। অপরদিকে অম্বি, কুরু, অভিসার, শশীগুপ্ত এরা প্রত্যেকেই কিন্তু তাকে সাহায্য করেছিল। প্রত্যেকের এদের সাহায্য পেয়েও কিন্তু তিনি তার এই বিজয়কে আর অগ্রসর করতে পারলেন না। এর পেছনে যে একটা সৈন্যবাহিনী, একটা যে তার উপরে যে চাপ, সেটা তো অবশ্যই ছিল। আর রাজনৈতিক যে ব্যর্থতা বা সাফল্য, সেটি কি তাদের মতে যে রাজনৈতিক ক্ষেত্রে আলেকজান্ডার কিন্তু সেইভাবে প্রভাব বিস্তার করতে পারেননি। রাজনৈতিক তথা প্রশাসনিকটা এক্ষুনি আলোচনা করলাম। আর রাজনৈতিক অর্থে যেটা ভিনসেন্ট স্মিথ বলছেন, সে যুগের কোন রাজা কিন্তু আলেকজান্ডারের এই সামরিক বা রাজনৈতিক প্রভাব দ্বারা প্রভাবিত হয়নি। তারা যেভাবে তাদের সৈন্যবাহিনী পরিচালনা করছিলেন ঠিক সেই নীতি তারা অনুসরণ করে চলছিলেন। উপরন্তু ভারতীয় সমাজেও কিন্তু বা সংস্কৃতিতেও কিন্তু এর সেরকম প্রভাব আমরা দেখতে পাচ্ছি না। সংস্কৃতি মানে আমি সাহিত্যের ক্ষেত্রে বলছি। সাহিত্যের ক্ষেত্রে প্রভাব তখনই আমরা বলবো যখন বিভিন্ন দেশীয় সাহিত্যে আলেকজান্ডারের বিজয় নিয়ে যথেষ্ট আলোচনা থাকবে, কিন্তু কোনো আলোচনাই ছিল না। তো সেই অর্থে তাহলে আলেকজান্ডারের এই ভারত আক্রমণ একটা বিরাট আকারের একটা রাজনৈতিক আক্রমণ ব্যতীত বা সামরিক আক্রমণ ব্যতীত কিছু না। এই প্রসঙ্গে আবার যারা আলেকজান্ডারের এই বিজয়কে সমর্থন করছেন বা তাকে একটা বিরাট একটা প্রশংসনীয় বিজয় বলে মনে করছেন, তাদের বক্তব্য এর জন্য দায়ী সেই সময়কার ভৌগোলিক অবস্থান। এই ভৌগোলিক অবস্থানের ভৌগোলিক প্রতিকূলতার কারণে আলেকজান্ডারের পক্ষে সম্ভব হয়নি যে বিভিন্ন জায়গার সঙ্গে যোগাযোগ স্থাপন করা। তাই কিছুটা হলেও তিনি একটা অসুবিধাজনক পরিস্থিতির মধ্যে ছিলেন। এর ওপরে চন্দ্রগুপ্ত মৌর্যের মতো যে একজন নেতা সেই সময় আবির্ভাব হচ্ছে। আমরা জানি যে আলেকজান্ডারের সঙ্গে কিন্তু চন্দ্রগুপ্তের দেখা হয়েছিল, সাক্ষাৎ হয়েছিল। কখন? আলেকজান্ডার যখন শিবিরে ছিলেন, চন্দ্রগুপ্ত তার কাছে ধননন্দের বিরুদ্ধে সাহায্য চাইতে গিয়েছিল। কিন্তু আলেকজান্ডারের মনের মধ্যে তখন কুরুর প্রভাব, কাজে তিনি যখন দেখলেন যে দেশীয় লোকের বিরুদ্ধে সাহায্য চাইছে বিদেশি, তখন তিনি তাকে গ্রেফতার
পলায়ন করে সেই স্থানে। কাজেই এটা একটা বিরাট বড় একটা বিষয় ছিল, কিন্তু পরোক্ষ প্রভাব কিন্তু যথেষ্ট দেখা যায়, কারণ আলেকজান্ডার বাল্ক অঞ্চলে ম্যাসিডোনিয়ান উপনিবেশ তৈরি করেছিল। এই বাল্কে ইন্দো গ্রিক শক্তি তাদের অধিকার প্রতিষ্ঠা করে এবং মৌর্যরা যখন ধীরে ধীরে দুর্বল হয়ে যায়, তখন এই ইন্দো গ্রিকরা কিন্তু দীর্ঘদিন ভারতবর্ষের বুকে তারা তাদের ক্ষমতা, তারা রাজত্ব করেছিল। আর সাংস্কৃতিক প্রভাবের ক্ষেত্রে বলা যায় যে এই যে আপনারা মুদ্রা দেখছেন, এই গ্রিক মুদ্রার দ্বারা ভারতীয় মুদ্রা প্রভাবিত হয়েছিল। কারণ ভারতবর্ষে আগে শুধু কতগুলো মুদ্রায় সাংকেতিক চিহ্ন থাকতো, কিন্তু এই যে গ্রিকদের মধ্যে যে মুখ্য ভাগে রাজার বাস এবং গৌণ ভাগে দেবতা সম্ভবত জিউসের ছবি, এইটি কিন্তু সেই গ্রিকদের প্রভাব। তাছাড়া যে অ্যাস্ট্রোনমি বা জ্যোতির্বিজ্ঞান, ভারতীয় জ্যোতির্বিজ্ঞান প্রভাবিত হয়েছিল এবং রোমক সিদ্ধান্ত, কৌলিক সিদ্ধান্ত নামক যে দুটি জ্যোতির্বিজ্ঞানী গ্রন্থ, এই নামটা থেকেই বোঝা যাচ্ছে যে সেখানে গ্রিকদের প্রভাব ছিল। তাছাড়া জ্যোতির্বিজ্ঞানে ওরা বলে একটা শব্দ, সেটাও অনেকে বলেন যে গ্রিক শব্দ থেকে এসেছে। আর কি, যে খুব সরাসরি ভাবে পশ্চিমের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হলো উত্তর পশ্চিম ভারতে। একটি স্থলপথে 3টি পথে এবং জলপথে 1টি পথে। স্থলপথে কাবুল, বেলুচিস্তানের মুল্লাগিরি পথ ও মাকরান, এবং জলপথে পারস্য উপসাগরের মাধ্যমে। তাহলে এই যে যোগাযোগ, এইটা পরবর্তী পর্যায়ে গ্রিস এবং ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সাহায্য করেছিল। আর একটি প্রভাব কি ফলাফল না, তিনি 5টা নগর স্থাপন করেছিলেন। একটি কাবুল অঞ্চলে আলেকজান্দ্রিয়া, ঝিলামের পূর্ব তটে বুকে ফেলা এবং ঝিলাম ও চন্দ্রভাগার মধ্যবর্তী অঞ্চলে নিকাইয়া। আবার চেনা ও সিন্ধুর সঙ্গমে এখানে দ্বিতীয় আলেকজান্দ্রিয়া, আর পাঞ্জাবের নদীগুলি যেখানে মিলিত হচ্ছে সেইখানে তিনি তৃতীয় আলেকজান্দ্রিয়া স্থাপন করেছেন। আপনারা দেখছেন যে এই আলেকজান্দ্রিয়ার একটা চিত্র, কিন্তু কোন ঐতিহাসিক মনে করেন যে আলেকজান্ডার যে নগরগুলো স্থাপন করেছিল, এগুলোকে ঠিক নগর বললে অতিরঞ্জন করা হবে। যাই হোক, এই যে নগরগুলি স্থাপন, এটিও কিন্তু আলেকজান্ডারের এক অন্যতম কীর্তি বলে মনে করা হয়। আরেকটি বিষয় কি না, আলেকজান্ডারের সঙ্গে বেশ কিছু ঐতিহাসিক ভারতে এসেছে, তার যে সেনাপতি, তার মধ্যে নিয়ারটাস আর ঐতিহাসিক যে অ্যারিস্টোবুলাস, তিনি তার যুদ্ধের প্রত্যক্ষদর্শী ছিলেন। যে এবং তাছাড়া জাস্টিন, ব্রুটার, কুইন্টাস, কার্টিয়াস, ডিওডোরাস, স্ট্র্যাবো, টলেমি, এরা প্রত্যেকে কিন্তু আলেকজান্ডারের ভারত বিজয় সম্পর্কে আলোচনা করেই ক্ষান্ত হননি। সমসাময়িক যুগের যে সমাজ, সে সময়কার মানুষ সম্পর্কেও তারা বলেছেন, এবং সেখানে কিভাবে সমাজে ভেদাভেদ ছিল এবং সতীদাহ প্রথা ছিল কিনা এবং দাসত্ব প্রথা ছিল কিনা ইত্যাদি বহু আলোচনা তারা করেছেন। অ্যারিয়ান প্রসঙ্গে বলা হয় যে এই অ্যারিয়ান যে তিনি একাধারে তিনি সোলজার ছিলেন, আবার দার্শনিক ছিলেন। তিনি ইন্ডিকে বলে একটি
যে গ্রন্থটি, এই ইন্ডিকে হচ্ছে তারই একটা ক্ষুদ্র সংস্করণ। এই ইন্ডিকে তিনটে ভাগ আছে। J.W. ম্যাকইন্ডেল তিনি এর প্রথম পার্টটাকে তিনি অনুবাদ করেছেন এবং প্রথম ভাগে তিনি যে ভারত সম্পর্কে সাধারণ কথা বলেছেন, দ্বিতীয় ভাগে তিনি নিয়ারকাসের সিন্ধু পথ ধরে নিয়ারকাস যে এগিয়েছিলেন, অগ্রসর হয়েছিলেন তার কথা বলেছেন এবং তৃতীয় ভাগে তিনি ভারতের যে ক্লাইমেটিক কন্ডিশন, যে এত উষ্ণতা এবং সেটি যে বসবাসের পক্ষে সুযোগ্য নয় সে বিষয়ে আলোচনা করেছেন। তাছাড়া তিনি উল্লেখ করেছেন পালিগোত্রার কথা এবং তাকে তিনি প্রাইম সিটি বলেছেন। আর সেনাপতিদের মধ্যে নিয়ারকাস তার অত্যন্ত কাছের ছিলেন, প্রোটেরাস, হেফেস্টিয়ন, পার্ডিকাস, ইউজিমাস, পাইথান এবং সেলুকাস নিকেটার। এই সেলুকাস নিকেটার কিন্তু তার উত্তরসূরির মধ্যে অন্যতম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তীকালে যে এই যে গ্রিসের সঙ্গে যে ভারতের সম্পর্ক স্থাপিত হয়েছিল সেই পথ ধরেই কিন্তু এই যে অ্যারিয়েলের ছবি, এখানে মেগাস্থিনিসের ছবি, এই যে ছবিগুলো আপনারা দেখছেন এগুলো সবই আমি তুলে ধরেছি। এগুলো একটা রূপক ছবি, এর মধ্যে দিয়ে সেখানকার দার্শনিক এবং ঐতিহাসিকদের কথা। এবং এই যে গ্রিক দূত মেগাস্থিনিস তিনি এসেছিলেন চন্দ্রগুপ্তের মৌর্যের দরবারে এবং তার পুত্র বিন্দুসারের দরবারে এসেছিলেন ডেইমেকাস। সুতরাং পরবর্তীকালে গ্রিসের সঙ্গে যে একটা ভারতের সুসম্পর্ক গঠিত হয়েছিল তার পেছনেও কিন্তু আলেকজান্ডারের অভিযানের একটা অবদান আছে। সেলুকাস নিকেটর এবং টলেমি, অ্যান্টিগনাস এরা ছিলেন আলেকজান্ডারের উত্তরসূরি এবং তিনটি প্রদেশ বা সাত্রাপের শাসনকর্তা। যেখানে আপনারা সেলুকাস নিকেটর এবং আপনারা টলেমির ছবিটি আপনারা দেখছেন। সেলুকাস নিকেটর সম্পর্কে বলা যে এই সেলুকাস নিকেটরের সঙ্গে উত্তর পশ্চিম ভারতের দায়িত্বে ছিলেন তিনি আলেকজান্ডারের এবং এই সেলুকাস নিকেটরকে পরাজিত করেছিলেন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য এবং অ্যারাকোশিয়া, গেড্রোসিয়া, পেলোপনিসেসে প্রভৃতি অঞ্চলগুলি তিনি প্রত্যার্পণ করতে বাধ্য হয়েছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যকে। এবং এইভাবেই কিন্তু যে আমরা দেখতে পাচ্ছি যে আলেকজান্ডারের যে আক্রমণ তার হয়তো সুদূর প্রসারী প্রত্যক্ষ ফল না থাকলেও ভারতের ইতিহাসে গ্রিস এবং ভারতের সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে নিঃসন্দেহে একটা প্রভাব রয়েছে। বিশেষ করে অনেকে বলেন যে এই আর্ট অ্যান্ড আর্কিটেকচারের উপরে যে হেলেনিস্টিক প্রভাব সেটাও কিন্তু কোনো অংশে পড়ে। নমস্কার, এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি।